হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডু হাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমরা আমাদের যে পর্ব চলছে কোশ্চিন অ্যান্সারের, সেই পর্বর আজকে আমাদের পঞ্চম নাম্বার ক্লাস। তো আশা করি তোমরা আগের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোকে খুব ভালোভাবে দেখছো এবং দেখেছো, এবং যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে তোমরা যে প্লে লিস্ট দেওয়া আছে সেই প্লে লিস্টে তোমরা চেক করে দেখতে পারো। ঠিক আছে। সো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরাতন তারা শেয়ার এবং কমেন্ট, এবং নতুনরাও কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে। সো আজকের 5 নাম্বার ক্লাসের আজকের যে প্রথম প্রশ্ন, সেই প্রশ্ন সম্পর্কে আমরা একটু দেখি যে বুদ্ধি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক এখানে বলা হচ্ছে। অপশন নাম্বার এ বা ক, বুদ্ধি হলো একটি নির্দিষ্ট ক্ষমতা যা শুধুমাত্র জন্মের সময় নির্ধারিত হয়। আদর্শ পরীক্ষা ব্যবহার করে বুদ্ধি সঠিকভাবে পরিমাপ করা যেতে পারে। অপশন নাম্বার বি দেওয়া আছে, এবং অপশন নাম্বার সি দেওয়া আছে বুদ্ধি হলো একক উপাদান এবং একক বৈশিষ্ট্য, আর বুদ্ধি বহুমাত্রিক এবং জটিল ক্ষমতার সমষ্টি। তাহলে এখানে যদি আমরা সব থেকে একুরেট বুদ্ধির যে দেখতে পাই তাহলে সেটা কি হবে? আদর্শ পরীক্ষা ব্যবহার করে বুদ্ধি সঠিকভাবে পরিমাপ ও নির্ধারণ করা যেতে পারে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ, কারণ দেখো, একক উপাদান, যদি আমরা ইউনিফ্যাক্টর থিওরি দেখি তাহলে সেখানে একক উপাদান, হ্যাঁ, একক উপাদান তত্ত্ব। ইউনিফ্যাক্টর থিওরি দেখি, যদি টু ফ্যাক্টর থিওরি দেখি স্পিয়ারম্যানের, তাহলে সেটা কি দ্বি উপাদান তত্ত্ব। তাহলে বিভিন্ন মনোবিদ বিভিন্নভাবে দিয়েছেন, তো আমরা একটা সিঙ্গেল বলতে পারবো না। বুদ্ধি বহুমাত্রিক, বহুমাত্রিকের ক্ষেত্রে আমরা মাল্টি ডাইমেনশনাল যে ইন্টেলিজেন্স যে রয়েছে, মাল্টিপাল ইন্টেলিজেন্স, সেইটা দেখতে পারবো আমরা। তো এখানে যদি সব থেকে বেশি হয় তাহলে সেটা হবে আদর্শ পরীক্ষা ব্যবহার করে আমরা সঠিকভাবে বুদ্ধি পরিমাপ করতে পারি, এবং তোমরা জানো যে বুদ্ধির যে আইকিউ যে পরিমাপ MA/CA × 100, এটা আমরা বেসিক্যালি জেনে থাকি। ঠিক আছে। আর বিভিন্ন অন্যান্য পরিমাপ রয়েছে যেটা ব্যবহার করে আমরা বুদ্ধির যে পরিমাপ সেটা করতে পারি। নেক্সট কোশ্চিন নাম্বার 42। কোশ্চিন নাম্বার 42, আচ্ছা, ইন্টেলিজেন্স একটু যদি দেখে নিই। বুদ্ধি একটা মানসিক ক্ষমতা, নট ফিজিক্যাল ক্ষমতা, একটা মানসিক ক্ষমতা, এবং যেই ক্ষমতার মাধ্যম দিয়ে আমরা কোনো বিষয়কে আমাদের শিখন হয়ে থাকে। আমাদের যে জীবনের সমস্যা, বিভিন্ন ধরনের জীবনের সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে আমরা অভিযোজন করি কার মাধ্যম দিয়ে? বুদ্ধির মাধ্যম দিয়ে। যার যত বুদ্ধি হবে সে পরিস্থিতির মোকাবিলা তত সহজভাবে করতে পারবে। ঠিক আছে। সো বুদ্ধির স্বরূপ সম্পর্কে এখানে বলে দেওয়া আছে, এটা সহজাত এবং সাধারণ ধর্ম। সহজাত কিছুটা কিছুটা আমরা অনেক সময় কিছু কোনো কোনো মনোবিজ্ঞানী হয়তো মানেন যে সেটাকে বুদ্ধি কি পরবর্তীকালে সেটাকে বাড়ানো যায়। এটি স্নায়ুতন্ত্র নির্ভর হলো দহিত প্রক্রিয়া নয়। আর বুদ্ধির সার্বজনীন ক্ষমতা যা অন্যান্য গৌণ ক্ষমতা অর্জনে সাহায্য করে। যেরকম বুদ্ধি আছে আমাদের, সেই বুদ্ধি ব্যবহার করে আমরা অন্য ক্ষমতা, আমাদের কগনিটিভ যে ডেভেলপমেন্ট সেটাকে আমরা বাড়াতে পারি, এবং আমাদের স্কিল সেটা আমরা বাড়াতে পারি। ঠিক আছে। এটা এবং ইহা বিমূর্ত চিন্তন ক্ষমতা, একটা অ্যাবস্ট্রাক্ট, তুমি দেখতে পাবে না। ঠিক আছে। বিমূর্ত চিন্তন, যেটার ক্ষমতা, এটা ক্ষমতা কি? এটা মেন্টাল এবিলিটি। ঠিক আছে। সো মেন্টাল এবিলিটির কারণে এটাকে আমরা দেখতে পাবো না, এটাকে আমরা অনুভব করতে পারবো, এবং সেটি কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়ে থাকে। ঠিক আছে। এরপর বলা দেওয়া আছে কোশ্চেন নাম্বার 42। রুহি যখন একটি সমস্যার অনেকগুলি সমাধান ভাবেন, এটা আন্ডারস্ট্যান্ডিং বেসিস কোশ্চেন, তার মধ্যে অনেকগুলো মূল ও সৃজনশীল, তখন রুহি প্রদর্শন করেছেন, রুহি একজন মেয়ে, একজনের নাম। ঠিক আছে। সো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে অনেকগুলি, একটা সমস্যা তার কাছে রয়েছে। আমরা সমস্যা সমাধানের এর আগের দিনে ক্লাসে পড়েছি, এর আগের ক্লাসে পড়েছি যে সমস্যা সমাধানের বা সমস্যার উপায় কি, কিভাবে সমস্যার সমাধান করব, তার স্টেপগুলো কি কি আমরা দেখেছি। তাহলে একজন সৃজনশীল চিন্তাবিদ, এককেন্দ্রিক চিন্তাবিদ, কঠোর চিন্তাবিদ এবং আত্মকেন্দ্রিক চিন্তাবিদ যখন একটি সমস্যা সে আহ, বিভিন্ন ধরনের সমাধান খোঁজে, তো আমরা তাকে কি বলবো? আমরা তাকে বলবো বিশেষ করে সৃজনশীল চিন্তাবিদ। কি সৃজনশীল? তার ক্রিয়েটিভিটি রয়েছে, কারণ ওই জন্যই একটি সমস্যার বিভিন্ন সমাধানের যে উপায় সেটি সে বের করতে পারছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন নাম্বার 43। যখন বঞ্চিত গোষ্ঠীর শিক্ষার্থীরা শ্রেণী শিক্ষণ প্রক্রিয়ায় কম অংশগ্রহণ করে, তখন একজন শিক্ষকের উচিত করা? বঞ্চিত, যে যে আমাদের ডিসঅ্যাডভান্টেজ, আমরা ডিপ্রাইভ গ্রুপ বলতে পারবো, যে যারা হয়তো আর অর্থনৈতিক কারণে বা সামাজিক কোনো কারণবশত তারা কি এক শিক্ষণ প্রক্রিয়া বা টিচিং লার্নিং প্রসেসে তারা কি কম অংশগ্রহণ করছে। তো
এটা রিমুভ করার জন্য। কারণ যদি তারা কম অংশগ্রহণ করে তাহলে তাদের ক্ষেত্রে যাদের যে বিকাশ, সে বিকাশে বাধা হবে। তো সেই ক্ষেত্রে শিক্ষকের কি করা উচিত? শিশুদের স্কুল থেকে প্রত্যাহার করতে বলা, মানে প্রত্যাহার করে বলতে উচিত যে তোমরা স্কুল থেকে চলে যাও, উইথড্র করে দেওয়া। এমন পরিস্থিতিতে যেমন আছে তেমন ভাবে, মানে যেমন রয়েছে তেমন ভাবে থাকতে দাও, সেটা করবে। নাকি এমন শিক্ষার্থীদের প্রতি তার প্রত্যাশা কমানো, যে এদের দ্বারাই কিছু হবে না, আমরা অনেক সময় বলেও থাকি বা আমরা শুনেওছি এই বিষয়টা, তোর দ্বারাই কিছু হবে না বা তোদের দ্বারাই কিছু হবে না, আমরা তো বিশেষ করে স্কুলে অনেক শুনেছি। নিজেদের শিক্ষাদানের প্রক্রিয়া মূল্যায়ন করা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর উপায় খুঁজে বের করা। অর্থাৎ প্রথমত এটা ভাবনা চিন্তা করা দরকার এজ এ টিচার হিসাবে, যে আমি যে প্রসেসে বা আমি যে মেথড ব্যবহার করে টিচিং করাচ্ছি সেইখানে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা, যার ফলে ওই শিক্ষার্থীরা কম পার্টিসিপেট করছে, তাহলে সেটা খুঁজে বের করা এবং অংশগ্রহণ করার জন্য বিভিন্ন ধরনের যদি উপায় বের করতে হয়, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে হয়, তাহলে সেটাকে করা দরকার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তাহলে অপশন নাম্বার ডি অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার, আচ্ছা, বঞ্চিত শিশু কারা এবং এদের জন্য কিভাবে শিক্ষা দেওয়া উচিত বা দেওয়া উচিত নয়, সেখানে এটা টোটালি এখানে সম্পূর্ণ নোটসে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো পজ করে। ক্লিয়ার? সো বঞ্চিত শিশু বিশেষ করে যদি সমাজে যে সমস্ত শিশু শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, অন্য কোনো বিভিন্ন কারণবশত যদি তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়, অর্থাৎ আমরা তো বিশেষ করে জানি যে আমাদের শিক্ষা একটা কি, শিক্ষা একটা কি অধিকার, অধিকার কি না? সেই অধিকার থেকে যদি আমরা বঞ্চিত থেকে থাকি, তাহলে তাদের বলা হচ্ছে বিশেষ করে বঞ্চিত শিশু। ক্লিয়ার? ক্লিয়ার। এবং এখন ডিজিটাল ডিভাইড যদি আমরা দেখি, সেই শব্দটা আসছে, তার ডিজিটাল ডিভাইডে কি বলা হচ্ছে, যে এক বর্গ ডিজিটাল যে সুবিধা, বর্তমানে ডিজিটাল যে সুবিধা, সেই সুবিধা থেকে বঞ্চিত থাকছে। কি কারণে? এটা বিশেষ করে অর্থনৈতিক কারণে হয়ে থাকে, বিশেষ করে ডিজিটাল ডিভাইড ইজ রিলেটেড টু দ্য অর্থনৈতিক, মানে ইকোনমিক কারণবশত হয়ে থাকে। হলো, তাহলে আমরা ডিজিটাল থেকে ওখান থেকে ওরা বঞ্চিত থাকছে। ক্লিয়ার? নেক্সট আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার এই নোটস দেওয়া আছে, তোমরা একটু হলেও পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 44, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষককে দেশ স্বতন্ত্র শিক্ষা পরিকল্পনা করা মানে কি? প্রস্তুত করা উচিত নয়, মানে স্বতন্ত্র শিক্ষা পরিকল্পনা, স্বতন্ত্র ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান যেটাকে বলা হয়, যে স্পেসিফিক কোনো স্টুডেন্টসের যদি কোনো কাঠামো প্রয়োজন হয় তাহলে তাকে সেটা দেওয়া প্রয়োজন, যেটা ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যানের মূল উদ্দেশ্য। মাঝে মাঝে প্রস্তুত করা উচিত, সক্রিয়ভাবে প্রস্তুত করা উচিত এবং প্রস্তুতি নিরুৎসাহী করা উচিত। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান দেওয়া উচিত নয় কিনা, তাহলে 44-এর যদি আমরা অ্যান্সার দেখি, তাহলে অবশ্যই অ্যান্সার হচ্ছে আমার কি, অ্যান্সার গো, অর্থাৎ সক্রিয়ভাবে প্রস্তুত করা। কারণ তারা বঞ্চিত শিশু, হয়তো অন্তর্ভুক্ত, আর একটা অন্তর্ভুক্তিমূলক যখন শ্রেণীকক্ষ, সেই শ্রেণীকক্ষে সব ধরনের লার্নার থাকবে, স্লো লার্নার থাকবে, ক্রিয়েটিভ লার্নার থাকবে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লার্নার থাকবে, সবাইকে। কিন্তু যাদের সেই বিষয়টি যে কম রয়েছে, তার জন্য স্বতন্ত্র শিক্ষা পরিকল্পনা করা প্রয়োজন। এরপর বলা হচ্ছে যে স্বতন্ত্র শিক্ষা পরিকল্পনা, যেটা ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান নামে পরিচিত, এটা একটা প্রোগ্রাম, এটা একটা পরিকল্পনা। বিশেষ করে আমার সালটা মনে পড়ছে না, তো এরপরে হয়তো কোনো ক্লাসে আমি বলে দেবো, যেখানে বিশেষ করে বিশেষ পরিষেবা বিশেষ স্টুডেন্টদেরকে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, বিশেষ পরিষেবা বিশেষ স্টুডেন্টদেরকে দেওয়া হয়ে থাকে। নেক্সট কোশ্চিন, এর আগেও পড়েছো তোমরা, কিন্তু কোশ্চিনটাকে অন্যভাবে দেওয়া রয়েছে। ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্যটা কি? দ্য প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স অফ চিলড্রেন উইথ ডিসলেক্সিয়া ইনক্লুডস মনোযোগ ঘাটতিবেদী, ভিন্ন চিন্তা, মানে ডাইভার্জেন্ট থিঙ্কিং রয়েছে তাদের মধ্যে, বিভিন্নভাবে চিন্তা করা, ফ্লুয়েন্সি ইন রিডিং, মানে পড়ার মধ্যে সাবলীলতা রয়েছে, যে খুব ভালোভাবে পড়তে পারছে। হ্যাঁ, সো বলছে সাবলীলভাবে পড়তে অক্ষমতা, মানে এটা আবার বলছে অক্ষমতা, ওটা বলছে পড়ার মধ্যে সাবলীলতা। পুনরাবৃত্ত লোকোমোটর ক্রিয়া, লোকোমোটর অ্যাকচুয়ালি রিপিটেটিভ লোকোমোটর অ্যাকশন, মানে হচ্ছে তোমার বিশেষ করে বলা হচ্ছে শারীরবৃত্তীয়, মানে দেহকর্মিক যে কাজগুলো, তো ক্রিয়ায় জড়িত হওয়া কোনটা? আমরা জানি ডিসলেক্সিয়া যখন বলছি, সেই ক্ষেত্রে আমাদের পড়তে অক্ষমতা। ডিসলেক্সিয়া কি? রিলেটেড লিখনে রিডিং ডিসেবিলিটিস। কি? রিডিং ডিসেবিলিটিস, এরা আমরা এর আগেও পড়েছি। তো অপশন ইজ 45-এর
সি বা গো অপশন। ক্লিয়ার? নেক্সট নাম্বার কোশ্চেন নাম্বার 46। সো এই ডিসেবিলিটিসগুলো দেখে নিবে, এর আগেও তোমরা এই ডিসেবিলিটিসগুলো পড়েছো। ডিসলেক্সিয়া পড়তে অক্ষমতা, ডিসগ্রাফিয়া লিখন অক্ষমতা, ক্যালকুলিয়া গাণিতিক বিষয় অক্ষমতা এবং এডিএসডি হুইচ ইজ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেটা একজন শিশুর কোনো একটি স্পেসিফিক বিষয়ে মনোযোগ দিতে যখন অসক্ষম বা মনোযোগমূলক যে সমস্যা হয় সেটাকে বলা হয় এডিএসডি বিশেষ করে। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 46, শিক্ষার অধিকার আইন, যেটা রাইট টু এডুকেশন 2009-এ হয়েছিল। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণাটা নির্ভর করে, মানে এই আইন অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যে রয়েছে সেই ধারণাটি নির্ভর করে আচরণগত নীতির উপর ভিত্তি করে, নাকি প্রতিবন্ধী দের প্রতি সহানুভূতিশীল মনোভাব রাখা প্রয়োজন, নাকি একটি অধিকার ভিত্তিক মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, নাকি প্রতিবন্ধীদের প্রাথমিকভাবে বৃত্তিমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের মূল ধারায় বা মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা যদি বলা হয়। তাহলে 2009-এর যে রাইট টু এডুকেশন অ্যাক্ট সেটা অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণাটি কিসের উপর নির্ভরশীল? ঠিক আছে, কিসের উপর বিশেষ করে নির্ভরশীল? দেখো, এটা একটি, যদি আমরা 46-এর কোশ্চেনের দেখি, এটা একটি অধিকার ভিত্তিক মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। কি? সহানুভূতিশীল, আচরণগত নীতির উপর নয়, বৃত্তিগত নয়। কারণ এটা একটা মানবতাবাদী দৃষ্টিভঙ্গি কারণের জন্যই যে এডুকেশন যখন সবার মানে মৌলিক অধিকার, তো এটা অবশ্যই মানব কল্যাণের জন্য এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সেটা বিশেষ করেও মানে নির্ধারণ করা হয়েছিল কি মানব কল্যাণের জন্য। তারপর বলা হচ্ছে বিশেষ করে যে একটি অধিকার ভিত্তিক মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। ক্লিয়ার? সো আমরা জানি যে শিক্ষার অধিকার আইন রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সালে 4 আগস্ট প্রণীত হয় এবং এর মূল লক্ষ্য ছিল 6 থেকে 14 বছর শিশুদের মধ্যে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা দরকার, এবং সংবিধানের যে 86তম সংবিধান সংশোধনী তার ভিত্তিতে এটিকে মানে এটি অ্যাড করা হয়েছিল। এবং যদি আমরা অনুচ্ছেদ দেখি কি 21-এর এ, আর্টিকেল 21A, অর্থাৎ বাংলায় যদি বলি 21-এর ক। ক্লিয়ার? 21-এর ক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 47, গঠনবাদী কাঠামোতে শিক্ষায় প্রধানত শিখন প্রধানত, এটা শিক্ষা হবে না শিখন, হ্যাঁ, শিখন প্রধানত কিসের উপর নির্ভর করে? বিশেষ করে লার্নিংস প্রাইমারিলি কার উপর? যদি আমরা গঠনবাদী কাঠামো মানে কনস্ট্রাকটিভিস্ট ফ্রেমওয়ার্কে দেখি, তাহলে মুখস্থের উপর ভিত্তি করে শক্তি বৃদ্ধির চারপাশে কেন্দ্রীভূত অনুবর্তনের মাধ্যমে অর্জিত অর্থ তৈরির প্রক্রিয়ার ওপর দৃষ্টি নিবদ্ধ করা। আচ্ছা, আমরা একটা যখন কনস্ট্রাকটিভিস্ট থিওরির কথা বলছি, কনস্ট্রাকটিভিস্টের মূল যদি আমরা দেখি স্কুল অফ সাইকোলজি, তাহলে সেখানে দেখব যে শিশুদের জ্ঞান নির্মাণকারী হিসাবে বিবেচনা করা হয়েছে, যে তারা যে শিখন করবে, তারা যে জ্ঞান নিবে সেটা তারা নির্মাণ করবে কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। অ্যাক্টিভিটি বেসড কারিকুলামও তৈরি করা প্রয়োজন। এবং যখন আমি জ্ঞান নির্মাণের কথা বলছি, সো সেই জ্ঞান নির্মাণের ক্ষেত্রে আমরা কিসের কথা বলবো? যে এটা অর্থ মিনিং অনুবর্তন নয়, অনুবর্তনের মাধ্যমে অর্জিত যেটা আমাদের কন্ডিশনিং থিওরি, সেই কন্ডিশনিং থিওরি। মুখস্থের ওপর রট মেমোরাইজেশন তো কোনোদিনও হবে না, এটা আগের পদ্ধতি, গতানুগতিক, ডায়নামিক নয়। সো অর্থ তৈরির প্রক্রিয়ার ওপর দৃষ্টি নিবদ্ধ করা, অর্থাৎ যে শিখন শিক্ষার্থীর হচ্ছে সেটি যেন তার কাছে অর্থপূর্ণ হয়, অর্থাৎ মিনিংফুল লার্নিং যেন হয়, মিনিং মেকিং। ক্লিয়ার? এরপর কোশ্চেন নাম্বার 48। আচ্ছা, একটু দেখে নিচ্ছি যে আমরা কনস্ট্রাকটিভিজম সম্পর্কে তাদের মূলনীতি কি কি, যে জ্ঞান নির্মাণ করা যায়, শিখন একটি সক্রিয় প্রক্রিয়া, অসক্রিয় প্রক্রিয়া নয়। শিক্ষা একটি সামাজিক কার্যকলাপ এবং সমাজের মাধ্যমে হয়ে থাকে। শিখন প্রাসঙ্গিক জ্ঞান ব্যক্তিগত, এই জ্ঞান সম্পূর্ণভাবে ব্যক্তিগত নির্ভর করে। আমি এখানে তোমরা বিভিন্ন বিভিন্ন এই যে ক্লাসগুলো দেখছো, তো তোমরা এটা নিজের মতো করে নিচ্ছ ক্লাসটাকে, সবাই আলাদাভাবে নিচ্ছে। কথাটা বুঝতে পারলে? আমি যখন কোনো বিষয় শিখি, 10 জন আরও আমার সাথে শিখছে, সেম প্রসেস সেম, বাট তার যে ক্যাপাবিলিটি, সেই ইনফরমেশন অর্থাৎ জ্ঞানটাকে নেওয়ার, সেটা বিভিন্ন ধরনের হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট বলা হলো কোশ্চেন নাম্বার 48, যেটাকে সরল তত্ত্ব বা নেইভ থিওরিস বলছে। সেইটা কি বলছে? নেইভ থিওরিস যা শিশুর ঘটনা সম্পর্কে তৈরি করে,
যা শিশুর বিভিন্ন ঘটনা সম্পর্কে তৈরি করে নেইভ থিওরিজ দ্যাট চিলড্রেন কনস্ট্রাক্ট অ্যাবাউট দেয়ার ভেরিয়াস ফেনোমেনন। মানে তারা তৈরি করছে বিভিন্ন ঘটনা থেকে, কি বিভিন্ন ঘটনা সম্পর্কে বা ঘটনা থেকে তৈরি করছে কি এই সরল তত্ত্ব অনুযায়ী দ্যাট চিলড্রেন কনস্ট্রাক্ট দেয়ার ভেরিয়াস ফেনোমেনন, তারা বিভিন্ন ঘটনা তৈরি করে। তো এটা শিক্ষকের দ্বারা উপেক্ষা করা উচিত, নাকি শাস্তি দেওয়া উচিত, নাকি পুনরাবৃত্ত মুখস্থের মাধ্যমে সঠিক প্রতিস্থাপিত করা উচিত, নাকি পাল্টা প্রমাণ এবং উদাহরণ উপস্থাপন করে চ্যালেঞ্জ করা উচিত? যদি 48 কোশ্চেন্স আমরা বিশেষ করে দেখি, দেখো, শুড বি চ্যালেঞ্জ বাই প্রেজেন্টিং কাউন্টার এভিডেন্স অ্যান্ড এক্সাম্পল, অর্থাৎ তার সামনে বিষয়টাকে এভিডেন্সের সহিত এবং এক্সাম্পলের সহিত প্রিপেয়ার করা প্রয়োজন। এটা অপশন নাম্বার ডি অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? মুখস্থের মাধ্যমে নয়, শাস্তি দেওয়া নয়, উপেক্ষা করা উচিত নয়। হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 49। শিশুকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি উৎসাহিত করে? পাঠ্য বইয়ের উপর একচেটিয়া নির্ভরতা, মানে পুরোপুরি পাঠ্য বইয়ের উপরে নির্ভর করছি আমি, রিলায়েন্স করছি আমি পাঠ্য বইয়ের উপরে। শিশুদের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া, মুখস্থ করা, যোগ্যতার ভিত্তিতে ছাত্রদের লেভেলিং এবং শ্রেণীকরণ, অর্থাৎ যোগ্যতার বিরুদ্ধে আমি ছাত্রদের স্টেজ বাই স্টেজ রাখবো। তো এটার মধ্যে কোনটি বিশেষ করে বলা হয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতিতে? তাহলে আমরা নর্মালি ভাবে জানি শিশুদের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া, 49 অ্যান্সার ইজ বি, অর্থাৎ তাকে অভিজ্ঞতা, কারণ শিশুকেন্দ্রিক শিক্ষায় আমরা জানি শিশুই মূল এবং শিক্ষক কি সেখানে, শিক্ষক এটা বাগানের মালির মতো, যে তাকে কি করবে, রোপণ, মানে জল দিয়ে বা সমস্ত কিছু দিয়ে তাকে রোপণ করছে। তো শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুই মূল। কেন শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি? কারণ সেই শিক্ষা ব্যবস্থায় শিশুকেই প্রাধান্য দেওয়া হয়। কথাটা বুঝতে পারলে? এই গেল ব্যাপার। নেক্সট কোশ্চেন নাম্বার 50। ভাবনা ও জ্ঞান একে অপরের সঙ্গে কি সম্পূর্ণ আলাদা? মানে ইমোশনস যদি আমরা দেখি বা মানে আমাদের আবেগ, ভাবনা আবেগও বলতে পারবো আমরা, এবং জ্ঞান একে অপরের সম্পূর্ণ আলাদা, পরস্পরের উপর নির্ভরশীল নয়, পরস্পরের সঙ্গে জড়িত এবং সম্পর্কহীন। যদি আমরা ইমোশন এবং কগনিশন পড়ে থাকি বিশেষ করে, তাহলে এটা বিশেষ করে বলা হচ্ছে পরস্পরের সঙ্গে জড়িত। কারণ আমি যখন কোনো, মানে তুমি একটা নর্মালি ভেবে দেখো, তুমি যখন ইমোশনালি কোনো একটা বিষয়ের সঙ্গে অ্যাটাচমেন্ট হবে, তো তোমার যে জ্ঞান, সেই জ্ঞানটা তত নিবদ্ধ হবে, মানে তত ভালো হবে। তোমার একজন কোনো টিচার প্রিয়, যিনি তোমাদেরকে পড়াচ্ছেন, তো তুমি ইমোশনালি তার সঙ্গে অ্যাটাচমেন্ট, যে ইনি স্যার আমার কাছে ইনি প্রিয়, তাহলে ইনি পড়াচ্ছেন, আমি ইনিকে শুনবো ভালো করে। তো ভাবনা হচ্ছে তোমার, এক তো ইমোশন তোমার কাজ করছে, এক পরে কগনিশন। তো দুটোই পরস্পরের সঙ্গে জড়িত। ক্লিয়ার? সো আজকের এইটুকু ক্লাস। নেক্সট ক্লাসে তোমাদের আবার দেখা হবে। এই যে সিরিজ শুরু করেছি আমরা, এটা চলতেই থাকবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা লাইক কমেন্ট করনি তারা অবশ্যই করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।